हेलो एवरीवन আমি ডক্টর শাগনিক মিত্র মিত্রজ ওয়েলনেস ক্লিনিক নবদ্বীপ থেকে টুডে আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট আ ভেরি কমন ডিজিজ ইরিটেবল বাউল সিনড্রোম। এটা আমরা আইবিএস নামে জানি। অনেক সময় পেশেন্টরা এই রোগটিকে ব্যাসিলিয়ারি ডাইসেন্ট্রি এবং অ্যামোবিক ডাইসেন্ট্রির সাথে গুলিয়ে ফেলে। আমাদের বুঝে নিতে হবে কোনটি আইবিএস এবং কোনটি ডাইসেন্ট্রি। পেশেন্টরা এক্ষেত্রে চেম্বারে এসে আপনাকে বলবে, ডাক্তারবাবু আমার না কোনো খাবার হজম হয় না, একটা ইনডাইজেশন ইস্যু আছে, কিছু হলেই আমার ব্লোটিং হয়ে যায়, একটা বার্পিং আসে, অল্প কিছু খাবার খেয়েই বারবার টয়লেট যেতে হয়, কোথাও বেরোনোর আগেই বারবার টয়লেট যেতে হয়, বারবার যাওয়ার পরেও পেটটা ঠিক পরিষ্কার হয় না, অ্যাবডোমিনাল পেন খুব সিভিয়ার মাঝে মধ্যে দেখা যায়, পেট কামড়ে কামড়ে টয়লেট যেতে হয়। তো আপনাকে বুঝে নিতে হবে যে হয়তো এটি ডাইসেন্ট্রি না, এটা আইবিএস। তার অ্যাসোসিয়েট সিমটম আপনাকে নিয়ে নিতে হবে। আইবিএস সাধারণত তিন ধরনের হয়, আইবিএস সি ফর কনস্টিপেশন, আইবিএস ডি ফর ডায়রিয়া এবং আইবিএস এম মানে ডায়রিয়া আর কনস্টিপেশনের মিক্স। আইবিএস কিন্তু ইন্ডিয়াতে ভেরি কমন ডিজিজ নাওয়াডেজ। IBS is a gastrointestinal disorder, while bacillary dysentery এবং amoebic dysentery is a parasite এবং bacterial infection. So both are different. IBS এর পেশেন্টরা কিন্তু একটু অ্যাংজিয়াস হয়, তাদের নার্ভাস সিস্টেমের একটু সমস্যা থাকলেও থাকতে পারে। তো আমাদের পেশেন্টের মনকে বোঝার খুব প্রয়োজন। IBS অনেক সময় GERD বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লেক্স ডিজিজের সাথে অ্যাসোসিয়েট থাকে। পেশেন্টের গলা বুক জ্বালা করে, একটু কিছু খেলেই যেন অ্যাসিড উপর দিকে উঠতে থাকে, রাত্রেবেলা ঘুমানোর সময় মুখটা টকে যায় বা মুখে অ্যাসিড চলে আসে। এই সিমটমগুলোও কিন্তু অ্যাসোসিয়েট থাকতে পারে, যেটাকে আমরা হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লেক্স নামে অনেকেই জানে। এইবার বুঝে নিতে হবে যে শুধু আইবিএস আছে নাকি আইবিএস এর সাথে জিইআরডি আছে, যেটা কিন্তু খুব কমন। কি সিমটম হলো চেঞ্জেস অফ বাউল হ্যাবিট, মানে বাউল হ্যাবিটের সবসময় একটা চেঞ্জেবিলিটি লক্ষ্য করা যায়। তারা কোনো সময় স্যাটিসফাইড হয় না বাউল মুভমেন্ট নিয়ে। সেক্ষেত্রে অনেক সময় এন্ডোস্কোপি করে দেখে নিতে হয় যে সেখানে কোনো আলসার বা এইচ পাইলোরি ইনফেকশন আছে কিনা। কোলোনোস্কোপিরও প্রয়োজন হতে পারে ইন্টেস্টিনাল কোনো ইনফেকশন রুল আউট করতে গেলে। এবার আসি আইবিএসকে কিভাবে ম্যানেজ করা যায়। আজকে আমি ডিসকাস করব আইবিএস এর অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুটোরই ম্যানেজমেন্ট সম্পর্কে এবং কি কি খাবার বা খাদ্য পথ্য তালিকাটা কীরকম করা যায় সেটা নিয়ে। ভিডিওটি আমি বেশি বড় করব না, সংক্ষেপেই আমি এই রোগটি সম্পর্কে একটু এক্সপ্লেন করব, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ম্যানেজমেন্ট এবং পথ্য তালিকা সম্পর্কে। অ্যালোপ্যাথিতে সবচেয়ে কমন আইবিএস এর যে ড্রাগটা আমরা ইউজ করি সেটা হচ্ছে রিফাক্সিমিন। লোপেরামাইডও ইউজ করা যেতে পারে, তবে রিফাক্সিমিন একটি এফেক্টিভ ড্রাগ। আমরা সাধারণত 550 mg টুয়াইস ডেলি ডোজে এটাকে প্রেসক্রাইব করে থাকি। এছাড়া অ্যান্টিসাইক্লিক ড্রাগ অ্যামিট্রিপটিলিন, ক্লোরোডিয়াজেপক্সাইড এগুলো দেওয়া যেতে পারে। অ্যান্টিপাজমোডিক ড্রাগেরও প্রয়োজন আছে, মেবেভারিন, ডোটাভারিন, হাসিয়ামাইন। আইবিএস-সি এর ক্ষেত্রে আমরা প্রুভিক্ট, ডুফালাক, ক্রিমাফিন এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। ক্রিমাফিন ওষুধে থাকে মিল্ক অফ ম্যাগনেশিয়া, সোডিয়াম পিকোসালফেট এবং লিকুইড প্যারাফিন। ল্যাকটোলুজ, পলিইথাইল গ্লাইকোল এই ওষুধগুলো কিন্তু প্রয়োজনে আমরা চেঞ্জ করে করে ইউজ করতে পারি। পিপিআই এরও প্রয়োজন হতে পারে। হাইড্রোজেন রিসেপ্টর ব্লকার এবং পিপিআই অল্টারনেট থেরাপি হিসেবে দেওয়া যেতে পারে। মোস্ট এফেক্টিভ পিপিআই এক্ষেত্রে এসমোপ্রাজল, রারোপ্রাজল। লিবোসালফাইড বা ইটোপ্রাইডও দেওয়া যেতে পারে হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে, তবে আলসার আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এবার আসছি আইবিএস এর হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। হোমিওপ্যাথিতে কিন্তু এই রোগের স্থায়ী নিরাময় করা সম্ভব, সেটা খুব ভালোভাবেই সম্ভব। এক্ষেত্রে আমরা যদি সিমটম সিমিলারিটি সব ম্যাচ করে টোটালিটি অফ দ্য সিমটম নিয়ে কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে পারি পেশেন্টের, মানে পেশেন্টের মাইন্ড সিমটম সব সিমটম একসাথে গ্যাদার করে ভালো করে কেস টেকিং করে আমরা যদি কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে আরও বেশি কাজ করে।
হোমিওপ্যাথিতেও থেরাপিউটিকভাবে কিছু ট্রিটমেন্ট করা যেতে পারে। এক্ষেত্রে অ্যালয়, পডোফাইলাম, আর্জেন্টাম নাইটিকাম, কুর্চি, সালফার, নাক্স ইত্যাদি অনেক মেডিসিন আছে যেগুলো ইউজ করা যেতে পারে, ডিপেন্ডস আপন দ্য সিমটম। আমি বললাম অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির কিছু মোস্ট কমনলি ইউজড কিছু মেডিসিন সম্পর্কে। এছাড়াও অনেক মেডিসিন আছে, সেটা পুরোটাই ডিপেন্ড করছে পেশেন্টের ওপরে, তার সেভিয়ারিটি, তার কন্ডিশনের ওপরে। সেই হিসাবে আমরা কিন্তু মেডিসিন প্রেসক্রাইব। এবার আসছি আইবিএস এর একটা শর্ট ডায়েট প্ল্যান নিয়ে। এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি এটাও সংক্ষিপ্তভাবে একটা ডায়েট প্ল্যান আপনাদের দিচ্ছি। আইবিএস এর পেশেন্টরা কোনো সময়, ধরেন আপনি 2 থালা ভাত খেতে পারেন, কথার কথা আপনি 2 থালা ভাত খেতে পারেন, কিন্তু সেই খাবারটা আপনি একবারে খাবেন না। টেক্স স্মল পোর্শন অফ মিল, ডিফারেন্ট সার্ভিং ইন ডিফারেন্ট সার্ভিং, মানে অল্প অল্প করে আপনি খাবেন খাবারটা, এবং বারে বারে খাবেন, পেটে খিদে রেখে খাবেন। আইবিএস এর ক্ষেত্রে আমরা প্রোবায়োটিক দিয়ে থাকি। এক্ষেত্রে দই কিন্তু একটা খুব ভালো প্রোবায়োটিকের কাজ করে। তো আপনি বলতেই পারেন আইবিএস এর একটা মুখ্য ওষুধ হচ্ছে দই, টক দই। বাড়িতে পাতা টক দই হলে ভালো হয়, অথবা আপনি আমুলের টক দই খেতে পারেন, এটা আমি প্রেফার করি। এছাড়া মিষ্টির দোকানের টক দইটা না খাওয়াই ভালো। ব্যালেন্স প্রোটিন, হাই ফাইবার ইনটেক, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। ওটস, ডালিয়া, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনি খেতে পারেন। অনেক সময় দেখা যায় যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয় আইবিএস পেশেন্টদের। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাছ, মাংস, ডিম, যেগুলো মেন সোর্স অফ ভিটামিন B12, সেগুলো কিন্তু আপনাকে ডায়েটে রাখতে হবে। স্যালাড খেতে পারেন। সাইট্রাস ফ্রুট একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। আমলকি, অতিরিক্ত আপনি লেবু, ঠিক আছে, যেগুলোতে একটু অ্যাসিডিক ইন নেচার যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করে চললেই ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কোনো সময় জল খাবেন না। আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে আমি বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চা, জল এগুলো খাবেন না, মানে আপনি লিকুইড জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করবেন। 9টার মধ্যে ভাত খেয়ে নিতে পারেন, কার্বোহাইড্রেট খেয়ে নিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। সকালের খাবারটা হওয়া উচিত সবচেয়ে ভারী, দুপুরেরটা তার থেকে হালকা, এবং রাতের খাওয়া উচিত আরও হালকা। রাতে আপনি ওটস, ডালিয়ার খিচুড়ি এইগুলো খেতে পারলে ভালো কাজ দেবে। লো ফুড ম্যাপ ডায়েট এক্ষেত্রে প্রেফারেবল। গ্লুটেন জাতীয় খাবার, ইস্ট জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো হয়। অনেক সময় সেলিয়াক ডিজিজও এর সাথে থাকতে পারে। সেলিয়াক ডিজিজটা কি জিনিস? সেলিয়াক ডিজিজ হচ্ছে অনেকের গ্লুটেন সেন্সিটিভিটি থাকে। গ্লুটেন সেন্সিটিভিটি মানে গমের জিনিস বা গম থেকে যেসব খাদ্য তৈরি হয়, ময়দা, রুটি, ঠিক আছে, বা অনেক সময় বিস্কিট, সেসবেও গ্লুটিন থাকে। সেই গ্লুটিন কিন্তু ইন্টেস্টাইনে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। তো এক্ষেত্রে গ্লুটিন ফ্রি ডায়েটও, গমের চরিত্র কিন্তু বদলে গেছে আগের থেকে। তো গ্লুটিন ফ্রি ডায়েট আর ইস্ট জাতীয় খাবার, ইস্ট কিন্তু বেকারি জাতীয় আইটেমে বেশি থাকে। ইস্ট 2 ধরনের হয়, স্যাক্রামাইসিস সেরিভিসিয়াস, স্যাক্রামাইসিস কার্লসবার্গ-জেনেসিস। স্যাক্রামাইসিস সেরিভিসিয়াস থাকে হচ্ছে বেকিং আইটেমে, আর কার্লসবার্গ-জেনেসিস থাকে হচ্ছে অ্যালকোহল জাতীয়, বিয়ার, এইসব জাতীয় খাবারে। তো এই খাবারগুলো যদি আপনি একটু অ্যাভয়েড করে চলেন, সেটা কিন্তু আপনার পক্ষে মঙ্গল। এইভাবেই আমরা আইবিএস কে ম্যানেজ করে নেব। মোস্ট অফ দ্য ডিজিজ আর বেসড অন আওয়ার লাইফস্টাইল। এগুলো কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার। সো লাইফস্টাইলটাকে সবার আগে ঠিক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।